ইরান যুদ্ধ ইস্যুতে আলোচনা করতে আমাদের সাথে এবার রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। জনাব ফরিদুল আলম, স্বাগত আপনাকে। প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় আরেকটি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ইরান, দাবি করেছে ইরান এরকম। তো এটি বিশ্বের অন্যতম একটি উন্নত যুদ্ধ বিমান। তো দ্বিতীয়বার এমন একটি উন্নত যুদ্ধ বিমান ভূপাতিত করা গেলে এর সামরিক তাৎপর্যটা কি দাঁড়ায়? আপনাকে ধন্যবাদ। যে মুহূর্তে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে বলা হচ্ছিল যে ইরানের সামরিক এবং নৌ সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, ঠিক তার 24 ঘন্টার সময়ের মধ্যে আমরা দেখতে পেলাম যে আরো একটি F-35 যুদ্ধ বিমান সফলভাবে ইরান ধ্বংস করেছে। এবং এটিকে ইরান করেনি, এটির কিন্তু কোনো দাবি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এরকম কোনো দাবি তারা করতে পারছে না। সুতরাং আমরা ধরে নিচ্ছি ইরান সফলভাবে এটি করতে পেরেছে। তো এর মধ্য দিয়ে ইরান কার্যত এটি প্রমাণ করলো যে ইরানের সামরিক সক্ষমতা যে কমে গেছে বলে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, সেই দাবিটি আসলে খুব বেশি যৌক্তিক না। অন্যদিকে যে বিষয়টি হচ্ছে যে এই তাৎপর্যের বিষয়টা এখানে এরকম যে ডোনাল্ড ট্রাম্প যখন এই ধরনের কথা বলছিলেন, তখনই কিন্তু আমরা যেটি দেখছি মার্কিন যে বিভিন্ন গোয়েন্দা তথ্য থেকে উঠে এসছে যে ইরানের কাছে এখনো এমন কিছু সামর্থ্য রয়েছে যার সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্রকৃত তথ্য নেই। অর্থাৎ ইরানের কাছে এখনো ব্যালিস্টিক মিসাইল এবং রকেট লঞ্চারের মতো আপনার যে সক্ষমতা 50%-এর বেশি তাদের কাছে রয়ে গেছে। একই রকম ভাবে তাদের কাছে এখনো হাজার হাজার ড্রোন রয়ে গেছে। জি, ইরান যে যেমনটি দাবিটি আপনি, হ্যাঁ, এটা আর কি মার্কিন গোয়েন্দা দাবি করেছে যে ব্যাপক হামলার পরও মধ্যপ্রাচ্যে বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানোর মতো ইরানের কাছে এখন বিপুল পরিমাণে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। তো সেক্ষেত্রে সক্ষমতা কতটা বাস্তবসম্মত এবং বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এর প্রভাব কি হতে পারে? সক্ষমতার বাস্তবসম্মত দিক থেকে যদি আমরা ভাবতে যাই, দেখেন এই কথাটি কারা বলেছে, এটি কিন্তু স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারাই বলেছে ইরানের এই সক্ষমতা এখনো রয়ে গেছে। যে বিষয়টি ইরান বলেনি, যদি ইরান বলতো, মার্কিন যুক্তরাষ্ট্র অস্বীকার করতো, তাহলে হয়তো এখানে এক ধরনের সংশয়ের বিষয় থেকে যেত। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেহেতু এরকম কি দাবি করা হয়েছে, আমরা ধরে নিতে পারি তার থেকে কম নয়, হয়তো তার চেয়ে বেশি হলেও ইরানের কাছে সেই সক্ষমতা রয়ে গেছে। এবং এটি এই জিনিসটিও প্রমাণ করছে যে ইরান গত 2 দিন আগে যে কথাটি বলছিল যে ইরানের কাছে এখনো এমন অস্ত্র এবং সক্ষমতা রয়েছে যা দিয়ে ইরান আরো 6 মাস পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। সুতরাং এটিকেও কিন্তু আমরা একদম উড়িয়ে দিতে পারি না। অর্থাৎ ইরানের সেই সক্ষমতা রয়েছে। মার্কিন সরকার বা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দাবি করছে যে ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একটি বিষয় কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে, এই যে ইরানের সামরিক সক্ষমতা মূলত 2 ভাগে বিভক্ত। ইরানের নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি তাদের IRGC, ইসলামিক রিপাবলিক গার্ড কর্পস যেটা বলি আমরা, সেটি রয়েছে। সামরিক সক্ষমতা বা সামরিক বাহিনীকে যদি ডিসমেন্টালও করে দেওয়া হয় বা তাদের যদি ক্ষতি উল্লেখযোগ্যভাবে সাধনও করা হয়ে থাকে, IRGC কিন্তু সেরকম কোনো ক্ষতি হয়নি। IRGC শক্তি কিন্তু এখনো অনেক বেশি রয়েছে। সুতরাং এটি একটি বিষয়। তাদের কাছে কিন্তু সামরিক শক্তির পাশাপাশি নৌ শক্তি রয়েছে, সেটিও কিন্তু অনেকটাই বহাল রয়েছে। সুতরাং আমরা যেটি দেখছি যে এটিকে নিয়ে থেকে আমরা আরেকটি বিষয় দেখেছি, আল জাজিরার একটি বিশ্লেষণ যেটি করেছে। আল জাজিরার বিশ্লেষণেও কিন্তু ইরানের যে সক্ষমতাটি অনেকাংশে অবশিষ্ট রয়েছে এবং ইরান তার এই সক্ষমতা দিয়ে আরো অনেকদিন পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম, সেটিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটি প্রতিষ্ঠিত হয়। সুতরাং সব দিক দিয়ে মিলে আমরা যে বিষয়টি বুঝতে পারি, হ্যাঁ, আমরা যদি কোলাteral ড্যামেজের কথা দেখি, সেই ড্যামেজের দিক দিয়ে ইরানের ক্ষতি অনেক বেশি হচ্ছে। কেননা ইরানের একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল সমন্বিতভাবে হামলা করছে, তার পাশাপাশি তারা ব্যাপকভাবে যুদ্ধ আইনকে লঙ্ঘন করে যাচ্ছে, যার ফলে তাদের 1,13,000-এর বেশি বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে, তাদের 2 সহস্রাধিক মানুষ নিহত হয়েছে, আর যার মধ্যে অধিকাংশই সিভিলিয়ান। এই জিনিসগুলোকে তারা কোনো ধরনের তোয়াক্কা করেনি। কিন্তু অন্যদিকে ইরান কিন্তু এককভাবে ততটা ক্ষতি তারা করে উঠতে পারেনি। কিন্তু আমরা যেটি দেখতে পাই সেটা হচ্ছে ইরানের কাছে সেই একক সক্ষমতার দিকটি কিন্তু একদমই অজানা নয়, এটি কিন্তু অনেকটাই স্পষ্ট। এবং আরো একটি বিষয় যেটি হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীতে রাশিয়া এবং চীন ইরানকে সরাসরি সহায়তা না করলেও বা ইরানের পক্ষ নিয়ে যুদ্ধে অংশগ্রহণ না করলেও ইরান এমন কিছু গোয়েন্দা তথ্য পাচ্ছে, ইরানের এমন কিছু চাইনিজ এবং রাশিয়ান স্যাটেলাইট সিস্টেম থেকে এমন কিছু অথেন্টিক ইনফরমেশন পাচ্ছে, যার ফলে যেগুলো ইরান যুদ্ধে এগুলোকে অনেকটাই সহায়তা করছে। আবার অন্যদিকে আমরা যেটি দেখতে পাচ্ছি, ইরানের যে ক্ষেপণাস্ত্র সক্ষমতা যেটি রয়েছে,
এই ক্ষেপণাস্ত্রগুলো এত উন্নত মানের এবং তাদের যে শাহেদ ড্রোন ছিল, সেই ড্রোনের কিন্তু একটি উন্নত ভার্সন তৈরি করছে রাশিয়া, এবং ধারণা করা হয় যে সেইখান থেকে কিন্তু একটা বড় ধরনের সাপ্লাই ইরানের কাছে আসছে বা আসার একটি পসিবিলিটি আছে। সুতরাং সব দিক দিয়ে চিন্তা করলে আমরা যেটি দেখতে পাই যে রাশিয়ার এই ধরনের ক্ষেপণাস্ত্র যে সহায়তার পাশাপাশি চাইনিজ যে বাইডু নেটওয়ার্ক সিস্টেম, এই নেটওয়ার্ক সিস্টেমটি ইরানকে অনেকটা সহায়তা করছে, যার মাধ্যমে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্টিল যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেটিকে তারা ভেদ করে তারা অনেক ক্ষেত্রে নিখুঁতভাবে সেই এখানে হামলা সেগুলোকে সাধন করতে পারে, এবং এই যুদ্ধে একটা বাড়তি সুবিধা ইরান কিন্তু পেয়ে যাচ্ছে এইভাবে। হরমুজ প্রণালী পুনরায় সচল করতে যুক্তরাজ্যের নেতৃত্বে 40টি দেশ হচ্ছে একজোট হয়েছে, কিন্তু এর মধ্যে যুক্তরাষ্ট্রের অনুপস্থিত রয়েছে, এটা লক্ষ্য করা যাচ্ছে। এই ধরনের বড় কূটনৈতিক উদ্যোগে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি কি কার্যকারিতাকে কি প্রভাবিত করবে কিনা? বিষয়টি খুব সহজ, আমরা যদি চিন্তা করি একটু একটু বিশ্লেষণাত্মক দৃষ্টিতে, সেটি হচ্ছে সপ্তাহখানেক আগে এরকম একটি নিউজ এসেছিল যে হরমুজ প্রণালী সচল করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 22টি দেশের একটি জোট কাজ করবে। পরবর্তী সময়ে এক সপ্তাহ অতিক্রান্ত হতে না হতে আমরা দেখলাম যে 40টি দেশের একটি জোট এই হরমুজ প্রণালী সচল করার জন্য কাজ করবে, যার নেতৃত্ব দেবে যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেন। এটি সহজ হিসাবটি হচ্ছে এরকম যে হরমুজ প্রণালীর যে সিকিউরিটি কনসার্নের যে দিকটা বা ইকোনমিক কনসার্নের দিকটা, এটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের জন্য না, এটি বৈশ্বিক অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তার জন্য একটি ইনএভিটেবল একটি স্টেট, এবং এটির ফলে সারা বিশ্বে যে প্রভাবটি পড়ছে এটি এখন অত্যন্ত স্পষ্ট। সুতরাং এটি যদি এইভাবে অব্যাহত থাকে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি যেমন তেমন ক্ষতি হচ্ছে, তার চেয়ে বড় কথা হচ্ছে সারা বিশ্বের অর্থনীতি যে ঢুকছে এবং একটু একটু সুদূর প্রসারী প্রভাব রয়েছে, এবং যুদ্ধ যদি আরো অনেক বছর পর্যন্ত চলতে থাকে তাহলে দেখা যাবে যে জ্বালানির এই মূল্য এখন 105 বা 107 ডলার যেটি হচ্ছে, সেটি $150 বা $200 অতিক্রম করার একটি সংখ্যা যেটি দেখা যাচ্ছে। সুতরাং এটিকে হতে দেওয়া যায় না, যার কারণে যুক্তরাজ্যের নেতৃত্বে যে আলোচনাটি যেটি চলার যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে বলা হয়েছে হরমুজ প্রণালীর অর্থনৈতিক এবং কূটনৈতিক এবং সমন্বিত দিকটিকে নিয়ে তারা ইরানের সাথে আলোচনা করবে। তারা কিন্তু একটিবারের জন্য বলে নাই যে প্রয়োজনে সামরিক যে সম্ভাবনার দিকটিকে তারা আলোচনা করবে, অর্থাৎ তারা এটিকে বলছে না। তারা যেটিকে বলার চেষ্টা করছে, তারা কূটনৈতিক ভাবে হরমুজ প্রণালীর যে যে এটিকে সচল করে, এবং সেখানে 1982 সালের যে সমুদ্র আইন কনভেনশন যেটি আছে, যে কনভেনশনে বলা হয়েছে যে এই ধরনের প্রণালী দিয়ে জাহাজ চলাচল ইনোসেন্ট প্যাসেজ যেটি বলা হয়, অর্থাৎ নির্দোষ অতিক্রমণ, এটিকে করা, সেইটিকে তারা ইরানকে মনে করিয়ে দিবে। এবং অর্থনৈতিক দিক দিয়ে একটি বিষয় হচ্ছে সাম্প্রতিক সময়ে ইরান যেটি বলার চেষ্টা করছে, এই ধরনের বৈশ্বিক অনেক জলপথে এক ধরনের টোল আরোপ করা হয়। ইরান সেখানে সিদ্ধান্ত দিয়েছে প্রতি জাহাজের জন্য তারা $2 মিলিয়ন টোল আদায় করবে। এবং দেখেন হরমুজ প্রণালীর দুই প্রান্তে বর্তমানে কিন্তু 2000-এর বেশি জাহাজ কিন্তু সেখানে আটকে পড়ে আছে। এখন যদি ইরানের টোল আরোপের বিষয়টি যদি সেখানে ভ্যালিড থাকে বা সেটি যদি তারা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে, কিছু কিছু ক্ষেত্রে করছেও শোনা যাচ্ছে, তাহলে যেটি যা ধারণা করা হয় যে এই জাহাজগুলিকে ছেড়ে দিলে ইরান প্রায় $4 বিলিয়ন তারা কিন্তু টোল আরোপ করতে পারবে। সুতরাং এটি এমন ধারণা করা যায় যে 40টি দেশের জোট ইরানকে কোনো সামরিক হুমকি দেবে না, কূটনৈতিক ভাবে তারা ইরানকে বোঝানোর চেষ্টা করবে যে 1982 সালের সমুদ্র আইন কনভেনশনকে তোমরা মেনে চলো, এবং সেই ক্ষেত্রে যদি টোল আরোপের বিষয়টিকে থাকে সেটিকে সহনীয় ভাবে নিয়ে অন্তত জাহাজগুলিকে যেন চলাচল করার একটা সুযোগ দেওয়া হয়। কিন্তু কোনোভাবে এটি এমন না যে যুক্তরাষ্ট্রের পক্ষে এই 40 দেশের জোট শক্তি প্রয়োগের মতো বিষয়টি বিবেচনা করবে, সেটিকে আমি মনে করি। আর হরমুজ প্রণালী পুনরায় সচল ইস্যুতে তো জাতিসংঘে ভোটাভুটি হবে, এবং আগামী সপ্তাহে G7 এবং উপসাগরীয় দেশগুলোর বৈঠক হতে যাচ্ছে। তো এসব পদক্ষেপ কি বাস্তবে উত্তেজনা কমাতে কোনো কার্যকরী ভূমিকা রাখবে কিনা, কি মনে করছেন আপনি? বিষয়টি নির্ভর করছে কূটনীতিকে কিভাবে পরিচালিত করা হবে। এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্র G7 একটি অন্যতম গুরুত্বপূর্ণ দেশ, এবং আপনার উপসাগরীয় দেশগুলিও মার্কিন যুক্তরাষ্ট্রের উপর অনেকাংশে নির্ভরশীল, এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপরে এক ধরনের প্রভাব রয়েছে। এখন যদি এই G7 বা আপনার গালফ স্টেট গুলো যুক্তরাষ্ট্রকে বলে যে 40টি দেশের যে জোট যেভাবে কাজ করছে ঠিক একই রকম ভাবে আমাদেরকে একটু নিরাপত্তাভাবে চেষ্টা করতে দেওয়া হোক, যাতে করে আমরা এখানে শান্তিপূর্ণ উপায়ে এই স্টেটটিকে ওপেন করতে পারি এবং জাহাজ চলাচলকে নির্বিঘ্ন করতে পারি, সেই ক্ষেত্রে কূটনীতি একরকম হবে। আর যদি যুক্তরাষ্ট্র এখানে থাকে তাহলে কূটনীতি হয়তো আরেক রকম হবে। আপনি দেখেন উপসাগরীয় দেশগুলিও কিন্তু ইতিমধ্যে অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছে। ধারণা করা হচ্ছে একটি হিসেবে দেখা গেছে 200
কোটি ডলারের বেশি তাদের এই ক্ষতি অলরেডি হয়ে গেছে এই যে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে। চীন একদিক দিয়ে বলছে যে হরমুজ প্রণালীকে যদি সচল করতে হয় তাহলে যুদ্ধটিকে অবশ্যই বন্ধ করতে হবে। যুদ্ধটিকে জারি রেখে বহাল রেখে হরমুজ প্রণালী সচল করা এটি কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং এই G7 এর ভেতরে আপনার চীনের মতো দেশও আছে, এখানে আরো গুরুত্বপূর্ণ ইউরোপিয়ান দেশগুলো আছে। সুতরাং এই জিনিসগুলো যদি আমরা দেখি কূটনৈতিক পন্থায় কোন দেশ কিভাবে চিন্তা করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের খপ্পরে পড়ে যদি এখানে শক্তি প্রয়োগের মতো বিষয় ভাবা হয়, তাহলে এই যুদ্ধটি কিন্তু আঞ্চলিক তো নয় বটেই, এটি বরং আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে পড়তে পারে এবং এক ধরনের তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটি হুমকি সৃষ্টি করার মতো একটি সম্ভাবনা দেখা দিতে পারে। সুতরাং আমি মনে করি কূটনৈতিক উপায়ে যেন সেটি সমাধান করা হয়, সেই ক্ষেত্রে যেন প্রত্যেকটি পক্ষ সচেষ্ট থাকে, সেটি সবচেয়ে ভালো একটি উপায় হবে এবং আমার ধারণা সেদিকেই তারা যাবে। জনাব ফরিদুল আলম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।